আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, ব্রিফিংয়ে সেনা সদর। আর্মিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, ভোট হলে স্থিতিশীল হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন বন্ধে কোনো ষড়যন্ত্রে সফল হবে না, হুঁশিয়ারি বিএনপির। খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগে গণভোট চায় জামাত। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই ডাক্তার শফিকুর রহমান। ভেঙে দেওয়া হলো আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ। নিয়োগ দেওয়া হবে প্রশাসক। একীভূত করে সরকারি ব্যাংক গঠনের সিদ্ধান্ত। এবং একটি দলকে সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। অসৎ উদ্দেশ্যে রায় ফৌজদারি অপরাধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে বাহিনীর জিওসি আরডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আগামী নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। আমরা প্রথমে ঢাকা সেনানিবাসের স্টাফ রোডের মেস এতে নিয়মিত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওসি আরডক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। মিথ্যা অপবাদকে দূর করতে সত্য প্রতিষ্ঠাই যথেষ্ট বলেও জানান তারা। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি। মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট, এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সেনাবাহিনী। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বাহিনীর নিয়মিত ট্রেনিংয়ে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করছে, এ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইতিমধ্যে লুট হওয়া 81 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত 2 সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। এদিকে গুমের অভিযোগে গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তাদের সম্পর্কে জানানো হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন। এই 2 আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবেই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে শ্রমিক দলের আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্রে সফল হবে না। অন্যদিকে চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনরায় পেলে তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাক্তার AJM জাহিদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এতে জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। সুযোগ খুব বারবার আসে না। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না। অন্যদিকে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সেমিনারে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়েই সব পরিকল্পনা করছে বিএনপি। যে প্রত্যাশা জেগেছে, এটা যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই দলের কোন ভবিষ্যৎ বাংলাদেশের নাই। তারেক রহমান সাহেব এটাকে ধারণ করছে, বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন নতুন প্রজন্ম জেন জি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থানের কথা আমরা চিন্তা করছি। জন আকাঙ্ক্ষা পূরণের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি পূরণ করবে বলেও জানান আমির খসরু। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেবেন তারা। এ তথ্য জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। তিনি বলেন, 300 আসনে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে বীরত্বগাথা আছে এমন ব্যক্তিদের আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। নাহিদ ইসলাম আরো বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল সংহতি জানালে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সবার সহমর্মিতা দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বাট
আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এর আগে সিদ্দিরগঞ্জে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গাজী সালাউদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 26 অক্টোবর মারা যান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। সন্ধ্যায় নগরের চাঁদগাঁও চালিতাতুলি খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরশাদ উল্লাহকে নগরের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সরোয়ার বাবলা নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের এক কর্মকর্তা জানান, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আর নতুন দেশ বিনির্মাণে সরকার যদি সংস্কারের বিষয়ে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনীয় সংস্কারকে সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংস্কারের দিকেই সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। আমরা চাই বাংলাদেশের বর্তমান সংকটকে নিয়ে, এই সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে, সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোট চায় জামাত। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জুলাই সনদ ইস্যুতে দলের অবস্থান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে 18 দফা সুপারিশ তুলে ধরেন জামায়াত। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবে। মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী, যার যার প্রতীকের নির্বাচন, দলকে নির্বাচিত করার জন্য। তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে, গণ হয়ে যাবে। সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলা যায় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না, সুতরাং এক ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। 5 দফার একটা হচ্ছে বিগত সরকার, ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে, তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। সকালে তারেক রহমানের দাবিকে সমর্থন জানিয়ে আমজনতা পার্টিকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সফরের সকালে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান।
নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে উল্লেখ করে জামাতের আমির বলেন, প্রয়োজন হলে সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবেন তারা। তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে তিনি জেলা ও মহানগর জামাত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচন না হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 91 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে। রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা 4 ও ঢাকা 10 থেকে লড়বেন দলের আবুল হাসান রুবেল। এছাড়া ঢাকা 12 তসলিমা আক্তার, চট্টগ্রাম 9 হাসান মারুফ রুমি, বরিশাল 5 দেওয়ান আব্দুর রশিদ নীলু সহ 91টি আসনে প্রার্থী দিয়েছে গণসংহতি আন্দোলন। আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকে অকার্যকর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, শিগগিরই এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ করা হবে। এসব ব্যাংকের 75 লাখ গ্রাহকের আমানত বুঝিয়ে দিতে দ্রুত এসব ব্যাংক একীভূত করার ঘোষণা দেন তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এই 5 ব্যাংক মিলে সরকারি একটি ব্যাংক হবে। গভর্নর জানান, তবে এসব ব্যাংক চলবে বেসরকারি ব্যাংকের মতো। একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকদের টাকা এ মাসের শেষের দিকে ফেরত দেওয়ার কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। তবে টাকা ফেরত দেওয়া শুরু হলেও 2 লাখ টাকা আমানত রয়েছে এমন গ্রাহকরাই প্রথমে টাকা তুলতে পারবেন। তবে একসাথে একবারে তোলা যাবে না সব টাকা। পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনী এলাকা ঝিনাইদহ 1 শৈলকুপায় এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। আমি আশাবাদী। রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলকে সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফৌজদারি অপরাধ করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এই অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিলে তা সংবিধানের অংশ হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালের 10 মে রায় দেয় আপিল বিভাগ। সংক্ষিপ্ত রায়ে পরের 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার কথা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করে দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ওই রায়ের উপর ভর করে রাজনৈতিক সরকারের অধীনে 3টি জাতীয় নির্বাচন করে আওয়ামী লীগ, যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আপনারা জানেন যে সেই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে তিনি বলেন,
অসৎ উদ্দেশ্যে রায় দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্যে দিয়ে। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ, ম্যাক্সিমাম 7 বছরের জেল এটার জন্য। 91 নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সংবিধানের মূল কাঠামোর অংশ হয়ে যায়। কখনো কখনো রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ, সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে সেটাই ল। এ সময় সামরিক শাসনের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে, সামরিক শাসনে সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়, সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যা পরিবর্তন করা যাবে না। বিজয় শক্তি ঐক্যবদ্ধ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যদের জামিন বিষয়ে উপদেষ্টা বলেন, এটি আদালতের এখতিয়ার। পার্শ্ববর্তী দেশ গুজব ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। সাথে একটা মত বিনিময় দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। সবাই একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে আশা করি। আগামী 22 ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ ও গণনা শেষে পরদিন 23 ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। দুপুরে টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান ভোটের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, আগামী 22 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। 3 চাকার পরিবহন চলাচলে আলাদা লেন করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন নিসা। সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি অভিযোগ করেন, বিশেষ কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দিতে প্রশিক্ষিত 3 চাকার অটোরিকশা নামানোর পায়তারা করছে সিটি কর্পোরেশন। বড় শহরে 3 চাকা আদর্শ যানবাহন হতে পারে না বলে তার দাবি। আদালতের নির্দেশনার পরও এনাসহ কয়েকটি পরিবহনের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় ক্ষোভ জানানো হয় সংবাদ সম্মেলনে। রোববারের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সোমবার থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান আয়োজকরা। এবারে অর্থ সংবাদ। বর্তমান সরকার পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে গাজীপুরের টঙ্গীতে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অ্যাটলাস ইভি ইলেকট্রিক মোটরসাইকেল কার্বন নিঃসরণ কমিয়ে আনবে ও জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে জানান উপদেষ্টা। পরে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ডিলারদের মাঝে নতুন ইলেকট্রিক বাইকের চাবি বুঝিয়ে দেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিদের দুর্দশা দেখার যেন কেউ নেই। জাতিসংঘ জানিয়েছে সীমিত সংখ্যক সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হচ্ছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দৈনিক ৬০০টি ট্রাক গাজায় প্রবেশ করার কথা রয়েছে। তবে গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৩,২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, অর্থাৎ গড়ে দিনে ১৪৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জিতে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম মুসলিম মেয়র পেল নিউইয়র্কবাসী। ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের একচ্ছত্র জয় হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্টেট পর্যায়ের প্রথম বড় নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানদের। বিশ্লেষকদের মতে এই ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। In this moment of political darkness, New York will be the light. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় ভোটে ৩ রাজ্যেই ঝড় বইয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা। একদিকে নিউ ইয়র্কে তরুণ মেয়র প্রার্থী জোহরান মামদানি পেয়েছেন ঐতিহাসিক জয়, অন্যদিকে ভার্জিনিয়ায় গভর্নর ও স্টেট অ্যাসেম্বলির সব আসনেই দেখা গেছে ডেমোক্র্যাটদের আধিপত্য। নিউ জার্সিতেও রিপাবলিকানদের হাতছাড়া হয়েছে গভর্নর পদ। মোট কথা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের নীতি আর জনপ্রিয়তা দুয়েই যে রিপাবলিকানদের জোয়ারে ভাটা তা স্পষ্ট। নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জয় পেয়েছেন ব্যাপক ব্যবধানে। মাত্র ৩৪ বছর বয়সে তিনি হয়েছেন শহরের ইতিহাসের সবচেয়ে কম বয়সী মেয়র। নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রগতিশীল নীতি, আবাসন সংকট নিরসন ও অভিবাসীদের পক্ষে অবস্থান, এই ইস্যুগুলোই মামদানিকে নিউ ইয়র্কবাসীর কাছে জনপ্রিয় করে তোলে। তাই তো ট্রাম্প প্রশাসনের স্রোতের বিপরীতে গিয়েও বাজিমাত করেছেন এই মুসলিম যুবক। এই জয়কে নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে নতুন প্রজন্মের সিদ্ধান্তের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। আমাদের শহরের রাজনীতি যারা প্রায় ভুলে যায় তাদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা এই আন্দোলনকে নিজেদের করে নিয়েছিল। আমি বলছি ইয়েমেনি ছোট দোকান মালিকদের কথা, মেক্সিকান নানি দাদিদের কথা, সেনেগালের ট্যাক্সি চালক, উজবেক নার্স, ত্রিনিদাদিয়ান রান্নাঘরের কর্মীদের এবং আন্টিদের কথা। আমি প্রতিটি নিউ ইয়র্কারদের উদ্দেশ্যে বলছি, জেনে রাখুন, এই শহর আপনার শহর, এই গণতন্ত্র আপনার। মামদানির জয় স্বাগত জানিয়েছেন পরাজিত প্রার্থীরাও। We will all help any way we can because we need our New York City government to work. We want it to work for all New Yorkers. এদিকে ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যাবিগেইল স্প্যানবার্গার। পাশাপাশি রাজ্যের আইনসভাতেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ট্রাম্প প্রশাসনের সামাজিক ও অর্থনৈতিক নীতি জনমনে যে অনিশ্চয়তা তৈরি করেছে, এসব তারই প্রতিফলন। ভার্জিনিয়া আমার কাছে সবার আগে। নির্বাচিত গভর্নর হিসেবে আমি কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্য এবং প্রেসিডেন্টকে আহ্বান জানাচ্ছি, ভার্জিনিয়ান সরকারি কর্মচারী ছাঁটাই, ঠিকাদার ও ছোট ব্যবসায়ীদের যে শাটডাউন করা হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হোক। নিউ জার্সিতেও রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিলের জয় হয়েছে। স্থানীয় জরিপে দেখা যায় ট্রাম্পের কঠোর অর্থনীতি ও অভিবাসন নীতি ভোটারদের মাঝে ভয় ছড়াচ্ছে। আজকের এই দিনে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের সব নাগরিকের জন্য সমৃদ্ধি গড়ে তুলব, সাধারণ মানুষের স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য কাজ করব। এই ফল দেশটির মধ্যবর্তী ভোটের জন্য ডেমোক্র্যাটদের মনোবল তৈরি করলেও রিপাবলিকানদের সামনে নিয়ে এসেছে কঠিন বাস্তবতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকেই এই পরাজয় তার প্রশাসনের প্রতি জন অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।
এবারে খেলার খবর। জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। 2027 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও পদত্যাগ করেছেন এই কোচ। নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সম্প্রতি মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরপর পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। 2024 সালের নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। রাজশাহীতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে দ্বিতীয় ওয়ানডেতে 102 রানে হারিয়েছে আফগানিস্তানের যুবারা। তাতে 5 ম্যাচ সিরিজে 1-1 সমতায় এনেছে অতিথিরা। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 54 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। তবে তৃতীয় উইকেটে 84 রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন উজাইরুল্লাহ নিয়াজি আর মাহবুব খান। শেষ পর্যন্ত 7 উইকেটে 275 রান তোলে আফগানিস্তান। 68 রানে অপরাজিত থাকেন মাহবুব খান। জবাবে চতুর্থ উইকেটে 93 রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখান কালাম সিদ্দিকী আর রিজান হোসেন। কিন্তু 71 রানে কালাম আর 52 রানে রিজানের আউটের পর 173 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পাহাড়ি এলাকায় ক্রিকেটের মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন করেন জনপ্রিয় এই গায়ক। এ সময় তিনি বিভিন্ন খেলাধুলার খোঁজ খবর নেয়ার পাশাপাশি বলেন, এখানকার খেলোয়াড়রা খুবই পরিশ্রমী। তারা বিভিন্ন খেলায় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তাই এই এলাকার ক্রিকেটের মান উন্নয়নে বিসিবি সব ধরনের ব্যবস্থা নেবে। তরুণদের মাদক এবং কিশোর গ্যাং থেকে সরিয়ে এনে কিভাবে খেলামুখী করা যায় বিসিবি সেই উদ্যোগও নেবে বলে উল্লেখ করেন আসিফ আকবর। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া অফিসার রেজাল করিম সহ বিসিবি ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে, এবং এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী, হার্ডি। তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকেই, আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী, ফিট। তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি, দেখতে এসেছি ব্যাপারগুলি কেমন ভাবে করলে ভালো হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সুষ্ঠু নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, ব্রিফিং এ সেনা সদর। আর্মিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, ভোট হলে স্থিতিশীল হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন বন্ধে কোনো ষড়যন্ত্রে সফল হবে না হুঁশিয়ারি বিএনপির। খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগে গণভোট চায় জামাত। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই ডাক্তার শফিকুর রহমান। ভেঙে দেওয়া হলো আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ। নিয়োগ দেওয়া হবে প্রশাসক। একীভূত করে সরকারি ব্যাংক গঠনের সিদ্ধান্ত। এবং একটি দলকে সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। অসৎ উদ্দেশ্যে রায় ফৌজদারি অপরাধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।